স্বাগত সান্ধ্য বাজারের সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে আমরা 1000 টাকা চামড়াটা কিনবো, কিন্তু আমরা আদৌ কি এই দামের উপর চামড়াটা বিক্রি করতে পারতেছি কিনা, এই ধরনের যদি মনিটরিং সরকার না করে তাহলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব। ইউরোপের র মেটেরিয়ালসগুলো দু একটা কান্ট্রি আছে তাদের হাতে, তো তারা এককভাবে কন্ট্রোল করতেছে। এটা তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ একটা আছে যে কোনো জিনিস বাড়াবে সবাই মিলেই করে। এটা চামড়া সেক্টরকে বাঁচাতে হলে এটা যেতে হবে, কারণ এখন সারা পৃথিবী যেভাবে চলতেছে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু নয়, এটা ছাড়া সম্ভব নয়। লবণ পাচ্ছি না বা লবণের দাম বেশি, এই কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে বা এরকম লাভবান হবে, সেটির বিষয়ে আমাদের মোবাইল কোড চালু থাকবে। গার্মেন্টসেরও আগে এটা, কারণ আমাদের র মেটেরিয়ালস এত পর্যাপ্ত এখানে যে সারা বছরই আমরা যদি এটাকে আমাদের সেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, আমরা বিশ্ববাজারে আমরা 1 নম্বরে থাকবো। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প এবং বর্ণা কোরবানির এই যে সময়টা, এই সময়টাতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের একটি বড় মৌসুম কিন্তু এই সময়টি। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে সরকার থেকে আসলে দাম বেঁধে দেওয়া হয় চামড়া সংগ্রহের জন্য, এবং সেই দামে আসলে যখন ব্যবসায়ী যারা রয়েছেন এই খাতের তারা চামড়া কেনেন এবং এতে করে অনেকটা বিপাকে পড়তে হয় তাদেরকে নানা রকম জটিলতার কারণে। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন সেগুলো যে শুধু বিদ্যমান তা কিন্তু নয়, বর্জ্য যে ব্যবস্থাপনা সেখানেও কিন্তু গাফিলতি রয়েছে। আর শিল্পমন্ত্রী বলেছেন যে এই সমস্যাগুলো খুঁজে সমাধানের ব্যবস্থা করা হবে। সান্ধ্য বাজারে এ নিয়ে থাকছে বিস্তারিত। বৃষ্টির কারণে হাটের পরিবেশ অনেকটা নষ্ট হয়ে গেছে, কাস্টমার কম, গরু বিক্রি করতে পারতেছি না। বৃষ্টির মধ্যে তো আর কাস্টমার আসে না। ব্যাপারীরা দাম বেশি চাচ্ছেন। আহামরি যে গরুর দাম সেটা বলবো না, হয়তো 10-15 হাজারের জন্য বা আমাদের সাথে হচ্ছে না। 12টা গরু নিয়ে আসছিলাম, তার ভিতরে 2টা বিক্রি করেছি। বর্ণা, আমরা আসলে দেখছিলাম রাজধানীর পশুর হাটের যে চিত্র, সেটি বাজার আসলে এখনও তেমন কিন্তু জমে ওঠেনি রাজধানীতে, তবে রাজধানীর বাইরের বাজার অনেকটাই জমে উঠেছে। যদিও আজ বিকেলে ধারণা করা হচ্ছিল যে রাজধানীর গরুর যে বাজার রয়েছে অর্থাৎ হাটে ভিড় হবে, কিন্তু সেই ভিড়ে বাগড়া হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এবং যেটি বলা হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে কোরবানির পশু আসছে, কিন্তু সেই সত্ত্বেও কিন্তু রাজধানীর হাটগুলো জমে ওঠেনি, উল্টো রাজধানীর বাইরের হাটগুলো বেশি জমে উঠেছে। বর্ণা, আমরা যখন হাটের কথা যখন আমরা বলছিলাম, আমরা কিন্তু আগেই কিন্তু বলছিলাম যে এই সময়টি কোরবানির ঈদের যে সময়টা, সেই সময়টাতে এসে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের একটি বড় সময় কিন্তু থাকে, এবং কোরবানির সময় কাঁচা চামড়া সংগ্রহ এবং সংরক্ষণে সরকার নানা রকম নজরদারি করে, দাম বেঁধে দেয়, কিন্তু ট্যানারি মালিকরা আসলে কি দামে সেই চামড়াটা কিনছে সেই ব্যাপারে কিন্তু খুব একটা নজরদারি দেওয়া হয় না, এবং এতে করে কিন্তু সরকার নির্ধারিত যে দাম থাকে সেই দামে চামড়া কিনে আমরা দেখি যে বিপাকে পড়তে হচ্ছে আড়তদারদের। এতে করে অনেকেই কিন্তু এই ব্যবসায় আগ্রহটাও হারিয়ে ফেলছেন, এবং এতে করে যে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হচ্ছে না, এবং কোরবানি ঈদে কাঁচা চামড়া সংরক্ষণ এবং রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। কেন এই পিছিয়ে পড়া, সেটি শোয়েব রহমান ও সিউল আহমেদের যৌথ প্রতিবেদনে জানবো, বলছেন সিউল আহমেদ। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। শতাব্দীর 40-এর দশকে এদেশে চামড়া খাতে যাত্রা শুরু হয়। 1940 সালে ব্যবসায়ী রণদা প্রসাদ সাহা নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন। 1951 সাল তৎকালীন সরকার ঘোষিত গ্যাজেটে নোটিফিকেশনের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প স্থানান্তরিত করা হয়। তবে 1990 সালের পূর্ববর্তী সময়ে ওয়েট ব্লু উৎপাদনেই সীমিত ছিল বাংলাদেশের চামড়া শিল্প। পরবর্তীতে ক্রাস্ট ও ফিনিশড লেদার, জুতা, ব্যাগ ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে চামড়া খাতে রপ্তানিতে পণ্য বৈচিত্র্য আসতে শুরু করে। তবে ট্যানারি শিল্প গড়ে ওঠার পর থেকেই এই ৭৪ বছরে কেমন আছে এই শিল্প?
এই প্রশ্নের উত্তরে ট্যানারি শিল্পের সব গল্পেই হতাশা ও সম্ভাবনার দুটি দিকই মিলবে। চামড়া প্রক্রিয়াকরণ ও পণ্য উৎপাদনে পরিবেশগত কমপ্লায়েন্স না থাকায় আন্তর্জাতিক বাজারে দেশের চামড়াজাত পণ্যের চাহিদা কখনোই আশানুরূপ হয়নি। আর কোভিড থেকে তার পরবর্তী সময়ে চামড়া খাতের চলমান অগ্রযাত্রায় ভাটা পড়তে থাকে। বলা হয়ে থাকে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের খাত। তবে যেখানে 2013-14 সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় প্রায় $126 কোটি, পরবর্তী 3 অর্থ বছরে কমেছে রপ্তানির পরিমাণ। 2018-19 অর্থ বছরে এই আয় আরও কমে যায়। 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে $71 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় 14% কম। নানা কারণে প্রতি বছরই কেমিক্যালের দাম বাড়ছে। কেমিক্যালসগুলি এটা তো সবার হাতে না, সবাই তো তৈরি করতে পারে না। ইউরোপের র মেটেরিয়ালসগুলো 2-1টা কান্ট্রি আছে তাদের হাতে, তো তারা এককভাবে কন্ট্রোল করতেছে এটা। তো যে কারণে যারা ম্যানুফ্যাকচারার কেমিক্যালসের র মেটেরিয়ালসের দাম বাড়লে তো তাদের হাতে কিছু করা থাকে না। আবার তারাও কিছু এখানে তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ একটা আছে যে কোনো জিনিস বাড়াবে, সবাই মিলেই করে এটা। এবারই প্রথম পিস হিসাবে চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন মূল্য $1000 ঠিক করা হয়েছে। তবে ট্যানারি মালিকরা এই নির্দেশনা মানেন না বলে অভিযোগ আড়তদারদের। আর এবার 3 থেকে 3.5 লাখ পিস চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। আতুরারা ডিপোর বড় বড় আড়তে এখন চলছে কোরবানি ঘিরে প্রস্তুতি। সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে আমরা $1000 চামড়াটা কিনবো, কিন্তু আমরা আদৌ কি এই দামের উপর চামড়াটা বিক্রি করতে পারতেছি কিনা, আমাদের মূলধনটা ঠিক থাকতেছে কিনা, এই ধরনের যদি মনিটরিং সরকার না করে তাহলে তো আমরা একদম ধ্বংস হয়ে যাব। কারণ এই চামড়া তো আমাদের রাখার মতো কোনো ব্যবস্থা নাই, কারণ আমরা তো প্রসেসিংয়ের ব্যবস্থা না, আমরা কাঁচামাল তো আমরা খেতেও পারবো না, রাখতেও পারবো না। এছাড়াও অকার্যকর ব্যবস্থাপনার কারণে লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ থেকে স্বীকৃত পাচ্ছে না এই দেশের ট্যানারি শিল্প। দেশে প্রায় 20টির বেশি ট্যানারি থাকলেও এখন পর্যন্ত মাত্র 5টি প্রতিষ্ঠান LWG সনদ পেয়েছে। সেই সব কয়টি সাভার চামড়া শিল্পনগরীর বাইরে অবস্থিত। শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠান ট্যানারি শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ থেকে স্বীকৃতি পাচ্ছে না। আমাদের চামড়া সেক্টরকে বাঁচাতে হলে এটা যেতে হবে, কারণ এখন সারা পৃথিবী যেভাবে চলতেছে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু নয়, এটা ছাড়া সম্ভব নয়। একমাত্র LWG ছাড়া ট্যানারি থেকে কিনতেছে চায় না, এবং তারা সে সুযোগটা নিচ্ছে। তারা প্রাইসিং যেভাবে করতেছে এটা তো এইভাবে এই দামে সেল করে তো কেউ প্রফিট করতে পারতেছে না। এখন করবে কি, তার সাথে কাঁচা চামড়া কিনছে, কেমিক্যালস কিনছে, প্রোডাকশন করছে, এখন তো তার কাছে বিক্রি করা ছাড়া উপায় নেই। এবার দেখা যাক কোরবানি ঈদকে সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর প্রস্তুতি কেমন। এবছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। গত বছর নির্ধারিত দামের চেয়ে এবারের দাম 5 টাকা বেশি। অন্যদিকে সারা দেশে খাসির চামড়া 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবছর প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। তবে তার জন্য লবণ ও কেমিক্যালের কারসাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও দাবি জানায় সংগঠনটি। আমাদের যে প্রিজারভেশন সমস্যাটা, এটা কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও আছে। কারণ আপনারা জানেন যে এই বছরও আমাদের কিন্তু সেই গরমের সময়ই আমাদের কোরবানি ঈদটা হচ্ছে। তো
তো যে কারণে যে আমাদের দ্রুত প্রিজারভেশন কিভাবে করা যায় সেটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে আপনার লবণের সরবরাহটা আমাদের নিশ্চিত থাকতে হবে। বিসিকের তথ্য মতে এবার কোরবানি ঈদের আগেই লবণের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। একই সাথে কোরবানি ঈদে চামড়া সংরক্ষণের জন্য যে 1 লাখ মেট্রিক টন লবণ প্রয়োজন সেটিও প্রস্তুত রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের দিন থেকে মধ্যস্থভোগী সিন্ডিকেটের মাধ্যমে একদিকে যেমন লবণের কৃত্রিম সংকট তৈরি হয়, অন্যদিকে লবণের দামও বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখন দেখতে চাই এই বিষয়ে কি বলছে লবণ মিল মালিক সমিতি ও ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণ। এবছর প্রতিটি গরু মহিষের জন্য 10 কেজি এবং ছাগল ভেড়ার জন্য 5 কেজি লবণ ধরা হয়েছে। গত বছরের চাইতে এবছর 2,05,000 মেট্রিক টন বেশি লবণ উৎপাদন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামে গত 15 দিনের ব্যবধানে লবণের মন প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। বিক্রি হচ্ছে 980 থেকে 1020 টাকায়। তবে ঢাকায় এখনও লবণের দাম বাড়েনি। গত 15-20 দিন আগে ছিল 870 টাকার মতো, এখন চলতেছে 1020 টাকা। বৃষ্টি হলে এটা দাম তো বেড়ে যায়। যেহেতু ঈদের দিন অনেক মিল ফ্যাক্টরি বন্ধ থাকে, তো এই সুযোগটা ওরা অনেক সময় নেয়। ওরা অনেক সময় একটু ক্রাইসিস ক্রিয়েট করে, অনেক সময় একটু বেশি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু লবণের ঘাটতি আসলে নাই। সেক্ষেত্রে যারা লবণ কিনে নেয় তাদেরকেই সতর্ক হতে হবে, তারাই আগের থেকে একটু যোগাযোগ রাখতে হবে এবং ওরাই আগের থেকে সংরক্ষণ করে রাখলে এটা কখনো সমস্যা হবে না। তবে প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদের আগে বেড়েছে লবণের দাম। তখন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প বিসিক বলছে দাম নিয়ন্ত্রণে কঠিন পদক্ষেপ নিচ্ছে তারা। পার্শ্ববর্তী যে ডিলার পয়েন্ট আছে, মিলগুলো আছে, সেখানে মজুত রাখা আছে। আমাদের যদি ইনফর্ম করে সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লবণের দৌড়তে যে লবণ পাচ্ছি না বা লবণের দাম বেশি, এগুলো কোনো সুযোগ নেই। এবং কেউ যদি মনে করে যে কৃত্রিম সংকট সৃষ্টি করবে বা এরকম লাভবান হবে, সেটির বিষয়ে আমাদের মোবাইল কোড চালু থাকবে। এদিকে সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিটিপি কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না। এছাড়াও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেও রয়েছে গাফলতি। তবে খুব দ্রুতই চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের সমাধানের আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী। এছাড়াও কয়েক বছরের মধ্যে চামড়া রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবেও আত্মপ্রকাশ করবে বলে দাবি তার। যে আলোকে এটা করা হয়েছিল আজকে সেটাকে দিয়ে এত বড় সম্ভব না। এই যে আমরা নতুন করে আবার ইটালিয়ানদের দিয়ে আরেকটা বিকল্প ব্যবস্থা করেছি, সেটা অতি সত্বরই আমরা সেই কার্যকর করবো। গার্মেন্টসের পরেই তো, গার্মেন্টসেরও আগে এটা, কারণ আমাদের র মেটেরিয়ালস এত পর্যাপ্ত এখানে যে সারা বছরই আমরা যদি এটাকে আমাদের সেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিতে পারি, আমরা বিশ্ববাজারে আমরা 1 নম্বরে থাকবো। শুধু চামড়া উৎপাদন নয়, বহুমুখী চামড়াজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তা সহ সরকারকে আরও এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিগত কয়েক বছরে চামড়া শিল্পে ব্যবহৃত কেমিক্যালের দাম বেড়েছে অনেকটাই, কিন্তু সেই তুলনায় দাম বাড়ছে না চামড়াজাত পণ্যের, যা এই শিল্পের টিকে থাকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। লবণ মিল মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, লবণ যদি মাঠ থেকে সরাসরি নিয়ে আসা যায় তাহলে এই লবণের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আর কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, কেমিক্যাল আমদানিতে যদি শুল্ক কমানো যায় তাহলেই সারা বছর বিদেশে রপ্তানি করতে পারবেন তারা। এখন সরকারের পক্ষ থেকে এই দুটি বিষয়কে যদি সমন্বয় করা হয় তাহলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রপ্তানিকারক শিল্প থেকে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। আমরা কোরবানির পশুর হাটের খবর জানাবো এবং এই যে গরু কিন্তু এখন কোরবানির পশুর হাটগুলোতে একেবারেই বাজার সয়লাভ হয়েছে। গরুতে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, এমনটাই কিন্তু বলছেন যারা বিক্রেতা রয়েছেন কিংবা যারা আড়তদার রয়েছেন, তারা কিন্তু এই তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে রাজধানীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো খুব একটা এখনও জমজমাট হয়ে ওঠেনি, তবে রাজধানীর বাইরের যে হাটগুলো রয়েছে সেগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে এবং ধারণা করা হচ্ছিল যে আজ বিকেলের পর থেকে আসলে রাজধানীর হাটগুলো জমজমাট হয়ে উঠবে, কিন্তু সেখানে বাগড়া হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আমরা জানবো রাজধানীর হাটের খবর এবং চট্টগ্রামের হাটের খবর। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম এবং চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মিম, আপনার কাছে জানতে চাই, আমরা বলছিলাম যে বৃষ্টির বাগড়ায় কিছুটা বেচা বিক্রিতে ভাটা পড়েছে, এই মুহূর্তে আসলে হাটের চিত্রটা কেমন দেখছেন এবং দরদাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন।
তন্ময়, কম বেশি প্রতিটি হাটেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আসলে যে ঝুম বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী, সেই ঝুম বৃষ্টি নগরবাসীর কাছে খুব প্রত্যাশিত ছিল, কিংবা তারা সেই বৃষ্টির অপেক্ষায় ছিল, কারণ অনেক দিন ধরেই খুব ভ্যাপসা গরম ছিল। সেই জায়গা থেকে তারা চাইছিলেন কিছুটা বৃষ্টি, কিন্তু যারা হাটের ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু আসলে কোনোভাবেই বৃষ্টি প্রত্যাশা করছিলেন না। এই বৃষ্টির ফলে তারা যেটি বলছেন যে ক্রেতা যতটুকু আসতে শুরু করেছিলেন হাটে, সেই সংখ্যাটা একদমই কমে যাবে। আজকে যেই জলাবদ্ধতা, কাদা, পানির সৃষ্টি হয়েছে পুরো হাট জুড়ে, তাতে করে একদম কোরবানির পশু কেনার জন্য যেই ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা হাটে খুবই কম পাওয়া যাবে। পাশাপাশি এই বৃষ্টি যদি আগামী দিনগুলোতেও থাকে বা আজও কিন্তু অনেকটাই পশুর যে দাম নির্ধারণ তারা করেছিলেন, সেই দাম থেকে কিন্তু অনেকটাই আসলে সরে আসতে হবে যদি আজ কেউ কিনতে আসেন। কারণ বৃষ্টিতে কিন্তু আমরা এই গত 1-1.5 ঘন্টায় দেখেছি অনেক পশুই কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, কারণ পুরোটা সময় জুড়ে যে ঝুম বৃষ্টি ছিল, সেই ঝুম বৃষ্টিগুলোতে অনেক যেই পশুগুলো ছিল সেই পশুগুলো পুরোপুরিভাবে ভিজেছে। অনেক পশুকে মেডিকেল টিমে ইতোমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেখানে বিভিন্নভাবে আসলে দেখভাল করার জন্য চিকিৎসকরা কিন্তু রয়েছেন। পাশাপাশি ব্যবসায়ীরা যেটি বলছেন যে একদমই শেষের দিকে আর মাত্র 3 দিন সময় আছে। এই সময়টার মধ্যে রাজধানীবাসী যারা পশু কোরবানি দেবেন, পশু কিনবেন বলে ঠিক করেছেন, তারা কিন্তু এখন ধীরে ধীরে আসতে শুরু করেছেন। তাই এই বৃষ্টি যদি প্রতিনিয়ত আসতে থাকে তাহলে কিন্তু পশুর যে দাম, সেই দাম কিন্তু পড়ে যেতে থাকবে। পাশাপাশি এবার রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রয়েছে 9টি পশুর হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে 11টি পশুর হাট, মোট 20টি পশুর হাট রয়েছে। এই মুহূর্তে আমি শাহজাহানপুরে হাটে রয়েছে, সেই পশুর হাটে চাহিদা অনুযায়ী পশুর সরবরাহ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু অন্যান্য অনেক হাটে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পশু নেই। পাশাপাশি পশুর দামও অনেকটাই বাড়তি বলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছে। বিক্রেতারা বলছে এবছর গোখাদ্যের দাম বেশি হয়, পশুর দামও তাদেরকে বাড়তি ভাবে চাইতে হয়েছে। একটি পশু লালন পালন করার পেছনে যে শ্রম তাদেরকে দিতে হয়েছে, যে বিনিয়োগ তাদের করতে হয়েছে, সবকিছুকে মিলিয়ে তারাও আসলে পশুটির ন্যায্য দামই ঠিক করেছে। এর পাশাপাশি একটি কোরবানির বা পবিত্র ঈদুল আজহার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু প্রতিটি হাট জুড়েই পাড়া মহল্লার কিশোর যারা রয়েছে তারা আসছেন এবং এক একটি গরুর এক একটি নামকরণ করা হয়েছে। বিশেষ করে যে গরুগুলো অনেক বড় কিংবা যে খাসিগুলো অনেক বড় আকারে, সেগুলোর বিভিন্ন নাম করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেই নামগুলো কিন্তু বেশ নান্দনিক, রাজা বাদশাহ, কালামানিক, কালা জাদু, অনেক ধরনের নাম দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা হচ্ছে এবং সেই পশুগুলোর দামও কিন্তু অনেকটাই বেশি, কখনো কখনো 25 লাখ, 50 লাখ বা 60-80 লাখ টাকার পর্যন্ত এরকম দামেরও কিন্তু গরু রয়েছে প্রতিটি হাট ঘুরে আমরা যেমনটি দেখছিলাম। তবে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহজাহানপুর হাট থেকে সর্বশেষ। মিম, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আপনার সঙ্গে আবারও যুক্ত হবো আমরা, কারণ রাত যত গভীর হয় রাজধানীর হাটগুলো আমরা দেখে থাকি যে তখন আসলে জমজমাট হয়ে ওঠে। বরং আসলে আমরা রাজধানী ঢাকার চিত্রটা জানছিলাম সহকর্মী তানজিলা খান মিমের কাছ থেকে। একটু চট্টগ্রামে যেতে চাই কাজী মাহফুজ, আমরা ঢাকার চিত্র দেখছিলাম যে বৃষ্টির কারণে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। চট্টগ্রামের অবস্থা জানতে চাই যে ক্রেতা বিক্রেতারা আসলে আসছেন কিনা এবং জানতে চাই যে গরুর সংখ্যা কেমন। সেই সাথে আরও একটু জানতে চাই যে বিভিন্ন ধরনের মূল্যের গরু তো সেখানে আছে, কোন ধরনের মূল্যের গরুর উপরে আকৃষ্ট ক্রেতারা বেশি? চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে না, তবে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভ্যাপসা একটা গরম আছে এবং ওয়েদারটা অনেকটা গুমোট অবস্থায় আছে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা আসলে গরু যে বেচা কেনা কিংবা হাটগুলো জমে উঠছে সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা দুপুর নাগাদ বিভিন্ন হাট ঘুরে যেটা দেখেছি চট্টগ্রামে আজকে কিন্তু হাটগুলোতে স্থায়ী অস্থায়ী যে হাটগুলো আছে সেগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগম বাড়তে শুরু করেছে। বিশেষ করে বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন। ক্রেতাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে গরুর হাট দেখতে খুব পছন্দ করেন, সেজন্য আমরা দেখতে পাচ্ছি দল বেঁধে পরিবার পরিজন নিয়ে অনেকে আসছেন একই সাথে দামের ক্ষেত্রে বলে রাখি যে চট্টগ্রামে এবছর পশুর দাম গতবারের চাইতে 15 থেকে 20% পর্যন্ত বেড়েছে, এমনটি বলছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা। সেই ক্ষেত্রে তারা বলছেন মূলত গো খাদ্যের দাম বেড়ে যাওয়া, পাশাপাশি
পাশাপাশি লালন পালনের যে খরচ সব কিছু মিলিয়ে এবারে পশুর দাম গতবারের চেয়ে অনেকটা বেড়েছে। আর সেই জায়গাতে ক্রেতারা কিন্তু তাদের চাহিদাও অনেকটা সংকুচিত করে নিয়ে আসছে, বাজেটকে অনেক বেশি ছোট করে নিয়ে আসছে। আমরা এখানে অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে অন্য সময়ে একজন কোরবানিদাতা একটি পশু কোরবানি দিলেও এবার কিন্তু কয়েকজন মিলে একটি পশু কোরবানি দিবেন। আবার অনেকেই যারা আছেন যে দুইটা বা তিনটা পশু কোরবানি দেন, তারাও কিন্তু সেই সংখ্যাটা কমিয়ে নিয়ে আসছেন। বলছেন যে একটা গরুর পাশাপাশি একটা ছাগল কোরবানি দিচ্ছেন, এমনটি অনেকে আমাদেরকে বলছেন। মূলত গরুর দাম বেড়ে যাওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে স্থায়ী অস্থায়ী 10টি পশুর হাট রয়েছে, সেগুলোর বাইরেও কিন্তু আবাসিক এলাকা কেন্দ্রিক অনেকে ব্যক্তি উদ্যোগে 10টি 20টি গরু নিয়ে কিন্তু বেচা কেনা করছেন। সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। তার আগে এক সপ্তাহ আগে থেকে আমরা দেখেছি যে খামার কেন্দ্রিক যে বেচা কেনা সেটি কিন্তু হয়েছে। এখন বলা যায় যে খামার কেন্দ্রিক তেমন বেচা কেনা নেই, হাট কেন্দ্রিক বেচা কেনাটা বেশ জমে উঠতে শুরু করেছে। আমরা মধ্যে বলে রাখি যে চট্টগ্রামের এবার যে পশুর চাহিদা, তার মধ্যে আমরা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী যেটা জানতে পেরেছি যে 8,50,000 পশু চাহিদা রয়েছে। তার মধ্যে স্থানীয়ভাবে যে উৎপাদন হয়েছে তার সংখ্যাটি হচ্ছে 8,52,000, আর ঘাটতি রয়েছে 33,000 পশু। সেটি আশপাশের যে উপজেলা কিংবা জেলা থেকে পশুগুলো আসছে সেগুলো দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদের কর্মকর্তারা। সবকিছু মিলে বলা যায় যে ঈদের বাকি 8 দিন আছে, এর মধ্যে চট্টগ্রামের পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে আজকে বাজারে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত মাঝারি আকারে যে পশুগুলো আছে সেগুলোই কিন্তু বেশি বিক্রি হচ্ছে, এমনটি আমরা দেখেছি এখানে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর হাট থেকে পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ট্রেনে করে রাজধানীতে ঢুকছে গরু, এতে ব্যবসায়ীদের খরচ কমার পাশাপাশি কমেছে ভোগান্তি। এদিকে রাজধানীর হাটে এখনও জমে ওঠেনি বেচা বিক্রি। বিক্রেতারা বলছেন বিক্রি বাড়বে কাল থেকে, তবে ক্রেতারা বলছেন এবার দাম কিছুটা বেশি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার ও রকিবুল রাহাত। কথা ছিল আগেই কোরবানির পশু বহনে সারা দেশে 12 থেকে 14 তারিখ চলবে ক্যাটল স্পেশাল ট্রেন। প্রথম দিনের মতো বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুরের শহরতলি স্টেশনে সারা দেশ থেকে আসতে থাকে পশুবাহী ট্রেন। সকাল 10টার মধ্যে চলে আসে দ্বিতীয় দিনের 3টি ক্যাটল স্পেশাল। শুধুমাত্র জামালপুর থেকেই এই লাগেজ ভ্যানে করে 800 কোরবানির পশু নিয়ে আসা হয়েছে এবং এটি সহ মোট 3টি ক্যাটল স্পেশাল ঢাকায় পৌঁছেছে বৃহস্পতিবার। এবং এই ক্যাটল স্পেশালে করে পশু আনাতেই যেমন ব্যবসায়ীদের খরচ কমেছে, তেমনি কমেছে ভোগান্তিও। ব্যবসায়ীরা বলছেন সড়ক পথের তুলনায় রেলপথে খরচ নেমে এসেছে অর্ধেকে। টাকা নিয়ে এলে 1200-1300 টাকা খরচ পড়তো, ট্রেনে নিয়েছি 500 টাকা খরচ পড়ছে। 21টা গরু নিয়েছি, এর আগে আসছি, আবার আসছি, এখন গরুর নাম আছি। ট্রাকে আনা রিক্স, আর ট্রেনে খুব সুবিধাভাবে সুন্দরভাবে চলে আসছে। কমলাপুর থেকে এই কোরবানির পশু যাবে রাজধানীর বিভিন্ন হাটে। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। শুধু ট্রেনেই নয়, রাজধানীর হাটগুলোতে পশু আসছে ট্রলারে, এমনকি এভাবে ট্রাকে চেপেও। রাজধানীর আশপাশের জেলা তো রয়েছেই, দূর দূরান্তর জেলা থেকেও এভাবে ট্রাকে করে গরু আসছে রাজধানীর গাবতলী হাটে। এখান থেকে পশুগুলো নিয়ে যাওয়া হচ্ছে হাটের ভেতরের তাঁবুতে। সেখানে বাধার পরেই আসছেন ক্রেতারা, দেখছেন দরদাম এবং অন্যান্য যে বিষয়গুলো যাচাই বাছাই করা রয়েছে সেগুলো যাচাই বাছাই করে তারা পশু কিনছেন। হাটে এলেও একটুও কমেনি কালুর যত্ন। বছর চারেক লালন পালনের পর এবার গাবতলী হাটে পশুটি নিয়ে এসেছেন কুষ্টিয়ার আব্দুস সালাম। আপনার 7টার দিকে নামাইছি, এখনো দাম দেওয়ার খুব একটা হয় নাই, 15 লাখ পর্যন্ত চাচ্ছে। রাজধানীর অন্যতম বড় পশুর হাট গাবতলী ভরে উঠেছে কোরবানির পশুতে। সালামের মতন গৃহস্থ যেমন আছে, তেমনি ছোট বড় খামারিরাও বিক্রির জন্য পশু এনেছেন এই হাটে। তবে এখন পর্যন্ত ক্রেতা কম, দর্শনার্থী বেশি। ক্রেতারা আসা যাওয়া করছে, সবে মাত্র শুরু, আজকে থেকে বেচা বিক্রি মনে হবে ইনশাল্লাহ। দাম চাচ্ছে 3,20,000, দাম চায় বলে 2 লাখ, 1,80,000, 2,10,000 এমন দাম বলে। হাতে গোনা 2-1 যারা পশু কিনছেন তারা জানালেন গেল বছরের তুলনায় এবার দাম অন্তত 20% বেড়েছে। হাটে গরু মোটামুটি ভালোই বড়, কিন্তু দাম একটু বেশি চাচ্ছে। আর যেহেতু আরো 2-3 দিন সময় আছে, ওই হিসাবে হয়তো ব্যাপারীরা একটু হাতে রাইখেই বলতেছে। গত বছর আমি 3টা নিয়েছিলাম 8 লাখ টাকার মতো, এবার নিলাম 10.5 লাখ।
হাসলি সহ দাম বেশি, এবার দাম বেশি। পশুর বাড়তি দামের ব্যাখ্যায় গোখাদ্যের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দুষছেন ব্যবসায়ীরা। এছাড়াও লালন পালন খরচ বাড়ারও দাবি তাদের। প্রত্যেকদিন একটা গরু 500-600 টাকা করে গরু খায়, সেই হিসাবে গরুর কোনো তো মূল্য পাচ্ছে না, অনেক ক্ষতিগ্রস্ত আছে। মালের দাম বেশি, খাদ্য খাবারের দাম বেশি অতিরিক্ত, বুঝছেন, এই জন্যই তো গরুর দাম গতবারের চেয়ে বেশি। এদিকে সকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটে অপচিকিৎসা বন্ধ এবং অসুস্থ রোগাক্রান্ত পশু চিহ্নিত করতে ঢাকার বাজারগুলোতে তদারকি করবে প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসক। আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো, সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। শুক্রবার থেকে পশু বেচা বিক্রি বৃদ্ধি পাবে বলে আশা ব্যবসায়ীদের, নয়তো গেল বছরের মতো পশু ফেরত নিয়ে যেতে বাধ্য হলে ক্ষতির আশঙ্কা তাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। তন্ময়, আমরা প্রতিবেদন দেখছিলাম, এবার আরও কিছু তথ্য জানতে চাই, সেজন্য আমাদের সাথে যুক্ত করে নিচ্ছে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ারকে। সিফাত, আমরা আসলে প্রতিবেদনটি দেখছিলাম এবং রেল নিয়ে আপনার বেশ কিছু কাজ রয়েছে, আপনি এর আগেও রেল নিয়ে আসলে বিস্তর কাজ করেছেন। একটু জানাবেন যে এই যে ক্যাটেল সার্ভিস, যেটি কিনা কয়েক বছর ধরেই চলছে, এই ক্যাটেল সার্ভিস আসলে ব্যবসায়ী যারা রয়েছেন, একেবারে সরাসরি যারা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে এর সুফল কতটা পাচ্ছেন, এবং একই সঙ্গে একটু আপনার কাছে জানতে চাই ঈদে এবারে আসলে কি পরিমাণ পশু এই ক্যাটেল সার্ভিসের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হবে, সেই তথ্য আমাদেরকে জানাবেন। প্রথমত প্রান্তিক পর্যায়ের কথাই বলি, মূলত প্রান্তিক পর্যায়ে যে খামারিরা রয়েছেন তারাই উপকারভোগী হচ্ছেন। আমরা যেটি দেখেছি শুধুমাত্র আজকে তন্ময় এবং বর্ণা আপনাদেরকে জানি, শুধুমাত্র জামালপুর থেকে 800-র বেশি পশু, কোরবানির পশু, গরু ছাগল বেশি দেখেছি, সেগুলো নিয়ে ঢাকায় এসেছে এবং সকালবেলা তারা কালকে রাতে রওনা করেছে এবং আজকে একবারে ভোরে ভোরে চলে এসছে ঢাকায়। এবং আমরা যেটি দেখেছি, যারা নিয়ে এসেছে তাদের অভিজ্ঞতা আমি শুনেছি, সকাল থেকে যেহেতু আমি কমলাপুর ছিলাম, তারা যেটি বলছেন তাদের অভিজ্ঞতা দারুণ। প্রথমত হচ্ছে সড়ক পথে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় গরু অসুস্থ হয়ে যায়, তন্ময় আপনারাও জানেন, অনেক বেশি যানজট হলে সেক্ষেত্রে ঝামেলা হয়, কিন্তু এই ট্রেনে করে তাদের একটা নির্দিষ্ট সময় পর, এবং রাতে যেহেতু রওনা হয়েছে, গরমের একটি বিষয় ছিল না সেখানে, তাপমাত্রা কম ছিল, এবং সকাল সকাল ভোরে ভোরে তারা ঢাকায় চলে এসছে এবং বাজার শুরু হওয়ার আগেই তারা কিন্তু কমলাপুর থেকে বাজারে চলে যাওয়ার একটি সুযোগও আছে। এবং এই যে ক্যাটল সার্ভিস, সেটি কিন্তু তন্ময় জানেন 2020 সাল থেকে শুরু হয়েছে। 2020 সাল থেকে বর্ণা মাত্র 80টি কোরবানির পশু দিয়ে তারা শুরু করেছে, যেটি এখন একদিনে 800 আসছে, যে বুঝতেই পারছেন সেটি 10 থেকে 12 গুণ বেড়েছে। এবং আপনি যখন আসলে এই কথা বলছিলেন, তখন বলতে হয় যে ম্যাঙ্গো ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথমে আসলে একেবারে ছোট পরিমাণ থেকে শুরু করে সেটি কিন্তু আজকে অনেক বড় পরিসরে চলে গিয়েছে, সেই ম্যাঙ্গো ট্রেন যে স্পেশাল ট্রেনটি চলে সেটিও। একেবারে ম্যাঙ্গো ট্রেনও প্রথমে এত বেশি জনপ্রিয় ছিল না, ধীরে ধীরে এটি যেহেতু মৌসুমে স্পেশাল ট্রেন, আমরা আগে ঈদের সময় স্পেশাল ট্রেনগুলো দেখতাম, এখন মৌসুমে, যেমন যখন আমের মৌসুম, রাজশাহী কিংবা সেই অঞ্চলের যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ঢাকার সাথে তাদের যে ব্যবসার যে কার্যক্রম, অনেক সময় সড়ক পথে নানা ঝামেলার কারণে সময় মতো পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে পণ্য নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন এই যে স্পেশাল ট্রেনগুলো সেগুলো আসলে তাদের জন্য একটা আশীর্বাদ হয়েও এসেছে বলা যায়। এবং এই যে ক্যাটল স্পেশাল, যে অনেকেই তো এখনো জানেন না যে এই ট্রেনে করে পশু পরিবহন করা যায়, রাজধানীতে আনা যায়, বা এই যে আমের কথা বললো তন্ময়, আমও আনা যায়, অনেকেই জানেন না। তাহলে এই প্রচারণার ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বা নেওয়া হচ্ছে জানতে চাই। এটির জন্য একেবারে 10 থেকে 12 দিন আগেই রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিবারে যখন এই সার্ভিসগুলো শুরু হয় তার মধ্যে গণমাধ্যমের সাথে প্রচার করা হয়, এবং এটি অনেকে জানে না সেটি সত্য বলা যায়। আমরা যখন আজকে সকালবেলা, আজকে যেহেতু ঈদযাত্রার দ্বিতীয় দিন বর্ণা জানেন, তখন আমরা যখন দেখেছি যে এটি যেহেতু শহরতলি যে স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনগুলো এসে থামে, সেক্ষেত্রে বাকি যে 7টা প্ল্যাটফর্ম সেখানকার অনেক উৎসুক মানুষও দেখেছে যে গরু নিয়ে আসা হয়েছে, শহরতলি স্টেশনে থেমেছে, তখন অনেকেই বলছে যে তাহলে আমরা আমাদের পশুগুলো নিয়ে আসতে পারি। এবং তখন আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছে যদি যেহেতু লাগেজ ভ্যান সারা বছরই চলে পণ্য পরিবহন
পরিবহন করা হয় সেক্ষেত্রে যদি সারা বছরই এই ব্যবসায়ীদের জন্য পশু আনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিন থাকে কিংবা মাসে একবার করে যদি করা হয় সেক্ষেত্রে ব্যবসায়ী বলছেন এটি আরও বেশি জনপ্রিয় হবে এবং যেহেতু তারা অভ্যস্ত না সেক্ষেত্রে ধীরে ধীরে ক্রমান্বয়ে জনপ্রিয়তা বাড়ছে কিন্তু সেভাবে বাড়েনি। আরেকটি প্রশ্ন আছে সিফাত, অনেক সময় দেখা যায় একজন ব্যবসায়ী হয়তোবা গরুটিকে পরিবহনে উঠিয়ে দিয়ে তার সাথে আসতে পারেন না এবং সে চাচ্ছেন যে আমি আমার পশুটির সাথে যাব বা অন্য কোনো ব্যবস্থা সে করতে চান, আসলে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম সেই ক্ষেত্রে ট্রেনের সবচেয়ে ভালো ব্যবস্থা তারাই বলেছে, যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছে তারা যেটি বলছে ট্রাকে আসলে অনেক সময় তাদের ঘুমানোর সুযোগ থাকতো না এবং আমাদের পেছনে সেই ক্যাটল স্পেশাল ট্রেনের কি কি সুবিধা থাকছে সেটি চলে এসছে আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে সাশ্রয়ী পরিবহন খরচ। তন্ময়, এই যে সাশ্রয়ী পরিবহন খরচ নিয়ে আপনাকে যদি আমি পরিসংখ্যান দিয়ে বলি, একটা পশু আপনি সেটি যদি গরু ধরেন সেটি আনতে তার যেই আকার সেটি ভেদে 1000 থেকে প্রায় 2000 টাকা খরচ করতে হয় প্রতি পশুর ক্ষেত্রে, কিন্তু এখানে মাত্র 500 টাকা দিয়ে ট্রেনে করে নিয়ে আসা সম্ভব হচ্ছে এবং প্রত্যেকটা এবং যানজটে পশু অসুস্থ হওয়ার সংখ্যা নেই সেটি কিন্তু শুরুতেই বলেছিলাম এবং তারপরে প্রতি ওয়াগনে 16টি গরু পরিবহন সম্ভব। এমন এরকম 50টি ওয়াগন আজকে 2টি ট্রেনে এসছে, প্রত্যেকটি ট্রেনে 25টি ওয়াগন রয়েছে এবং সেক্ষেত্রে 400টি গরু একটা ট্রেনে একসাথে চলে আসা সম্ভব। এতে করে যারা বড় ব্যবসায়ী তন্ময় পশুর ব্যবসা করেন তাদের জন্য একসাথে তারা 3-4টা ট্রাক কিংবা 10টা ট্রাক নিতে হচ্ছে এবং একই সঙ্গে সিফাত সড়ক পথে অনেক সময় শোনা যায় যে চাঁদাবাজি সহ যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে নানা রকম ভোগান্তির শিকার হতে হয়, সেই সুযোগটিও মনে হয় অনেকটাই কমে আসছে। অসংখ্য ধন্যবাদ সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বর্ণা, আসলে আমরা সিফাতের কাছ থেকে শুনছিলাম তিনি আজ সারাদিন ছিলেন এবং দেখেছেন আসলে এই যে ক্যাটেল ট্রেনের যেই কথা তিনি বলছিলেন আমাদেরকে এবং এর যে সুফলগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি আসলে জানাচ্ছিলেন। ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই মুহূর্তে সান্ধ্যবাজারের সময় হলো বিরতির, ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সান্ধ্যবাজার। বর্ণা, আমরা কিন্তু এই যে সময়টা ঈদের ছুটি বলা চলে যে অনেকটা আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হতে চলেছে এবং মানুষ কিন্তু এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন, অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরা আমরা যেটিকে বলি সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে ট্রেন আমরা দেখছি বর্ণা, মজার একটি অভিজ্ঞতা রয়েছে আমার। ছোটোবেলায় আমরা যখন আসলে স্কুলে পড়তাম তখন আসলে মামা বাড়িতে যেতাম, যেহেতু ঈদের এই সময়টাতে একটি বড় ছুটি পাওয়া যেত এবং এই ট্রেনের যে ঝিকঝিক শব্দ, আমরা আসলে এই শব্দটাকে বলতাম ঝিকঝিক মামা বাড়ি। ট্রেন যখন আসলে যেত এবং দুলতো, এখন যদিও অনেক আধুনিক ট্রেন যুক্ত হয়েছে বাংলাদেশ রেলওয়েতে, তারপরও ওই যে শব্দটা, ওই যে বড় রকমের যে শব্দটি হতো সেটিকে কিন্তু খুব বেশি মিস করি এবং এই ট্রেনে করে মামাবাড়ি যাওয়ার যে অভিজ্ঞতা বা নিজেদের বাড়িতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটি কিন্তু একেবারে অন্যরকম ছিল। হ্যাঁ তন্ময়, তবে এবার ট্রেন থেকে আমরা সড়ক পথ এবং নৌপথে যেতে চাই। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন, তিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং সাজিদ আরাফাত আছেন সাদাবাদ বাস স্ট্যান্ডে। প্রথমেই যেতে চাই মাঝার ইমনের কাছে। মাঝার ইমন, আজ কতটি লঞ্চ ছেড়েছে জানতে চাই, সেই সাথে জানতে চাই যে একসময় তো এই লঞ্চ যাত্রা খুবই জনপ্রিয় ছিল, তবে পদ্মা সেতু হওয়ার পর যেহেতু সময় কম লাগে, দক্ষিণ অঞ্চলের যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই এই সড়ক পথ বেছে নিচ্ছেন পদ্মা সেতু হয়ে, সময় কম লাগার কারণে। ঠিক এই মুহূর্তে এসে ঈদের আগে কেমন ভিড় দেখতে পাচ্ছেন সেখানে? পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণাঞ্চলগামী যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের যেই পছন্দের বাহন, যেই প্রিয় যেই বাহন লঞ্চ, আমরা দেখেছি লঞ্চ বিমুখী হয়েছে। তবে ঈদ আসলে কিছুটা চাপ বাড়ে এই সদরঘাট সহ দেশের দক্ষিণাঞ্চলের 41টি রুটে আমরা দেখতে পাই। এবারের ঈদযাত্রার চিত্র যদি বলতে চাই, আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 55টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলে গিয়েছে যাত্রী সহকারে, আর এই সদরঘাটে ভিড়েছে প্রায় 48টি ট্রেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সারাদিনের চিত্র প্রায় অর্ধশত লঞ্চ ছেড়েছে এবং অর্ধশত লঞ্চ আবার এসেছে, যেগুলো পরবর্তীতে রাত 9টা, 10টা, 12টার দিকে ছাড়বে। আর এখনকার
চিত্র যদি আমি বলতে চাই, আমরা সকালবেলা থেকেই দেখেছি যে যাত্রীদের আগমন ছিল সদরঘাটে, তবে দুপুর নাগাদ যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, রাজধানীবাসী তাদের অফিস আদালত সম্পন্ন করে শেষ করে তারা অনেকেই দেখেছি যে দুপুরের পর থেকে সদরঘাটের যে ভিড়টা সেটা বাড়তে থাকে। যাত্রীরা যেটি বলছেন যে তারা একটু নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্যই সড়কপথে না গিয়ে তারা নৌপথে তারা যেতে চায়। আর যেটি বলছিলাম যে দেশের দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল, ঝালকাঠি এই সমস্ত অঞ্চলের যোগাযোগটা বৃদ্ধি পেলেও ভোলা এবং হাতিয়া অঞ্চল, অর্থাৎ যেই অঞ্চলটি এখনও মূল ভূখণ্ড থেকে আলাদা রয়েছে, অর্থাৎ তাদের কোনো না কোনোভাবে নদী সাগর পাড়ি দিয়েই তাদের গ্রামে যেতে হয়, বাড়িতে যেতে হয়। সেক্ষেত্রে তারা চেষ্টা করে যে সদরঘাট থেকে একেবারেই লঞ্চে করে তারা যাবে। সেই সুবিধার জন্যই মূলত আমরা দেখেছি যে ভোলা অঞ্চল এবং যেটি বলছিলাম হাতিয়া অঞ্চলের যাত্রী এখানে বেশি দেখেছি আমরা। কিছুক্ষণ আগে বিকেলের পর থেকে আমরা দেখেছি বৃষ্টির কারণে অনেক যাত্রীর কিছুটা ভোগান্তিতে পড়েছিল, তবে এখন যেহেতু বৃষ্টি নেই স্বাচ্ছন্দ্যেই তারা তাদের লঞ্চে উঠছে এবং ঠিক সময় মতো বলতে গেলে আমরা দেখছি প্রতিটি লঞ্চই 10-15-20 মিনিট এদিক ওদিক করে চলে গেছে। এক কথায় যদি বলতে যাই যে এবারের ঈদযাত্রায় লঞ্চ যাত্রা যে বিষয়টি সেটি একেবারে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যেতে পারছেন। আর ভাড়ার যে বিষয়টি, আমরা যাত্রী, লঞ্চ মালিক কর্তৃপক্ষ সকলের সাথে কথা বলছি, ভাড়ার বিষয়ে সেরকম কোনো অভিযোগ না পেলেও আমরা কেবিনের বিষয়ে আমরা কিছু জানতে পেরেছি। যাত্রীরা যেটি বলছেন যে এবারের কেবিন কিছুটা সংকট রয়েছে, অর্থাৎ অনেকে বলছে যে একটু বেশি ভাড়া দিলেই কেবিন পাওয়া যাচ্ছে। এক কথায় যদি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সদরঘাটের নিরাপত্তার যে বিষয়টা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, অনেক সদরঘাটে বিআইডব্লিউটির কর্তৃপক্ষের বিভিন্ন টহল টিম কাজ করছে, অনেকে আমরা জরিমানা করতে দেখেছি। যাত্রী ওঠার যে রেলিং সেটি না থাকার কারণে দেখেছি 2টি লঞ্চকে জরিমানা করতে কিছুক্ষণ আগে। আর নিরাপত্তার বিষয়টি যেহেতু গত ঈদ উল ফিতরে একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই বিষয়টি মাথায় রেখে এবার সদরঘাট কর্তৃপক্ষ খুব তদারকি করছে। আর নিরাপত্তার বিষয়টি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকেও আমরা দেখেছি সদরঘাটে। এক কথায় যদি বলতে যাই যে এবারের ঈদযাত্রায় সদরঘাটের যে চিত্র এটি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদেরও ভিড় রয়েছে। বর্ণা, আমরা আসলে সদরঘাটের যে চিত্র রয়েছে সেটি জানছিলাম সহকর্মী মাঝার ইমনের কাছ থেকে। এবার আমরা একটু সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র জানতে চাই, সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন সেখানে। সাজিদ, জানাবেন যে আমরা ইমনের কাছ থেকে দেখছিলাম আসলে সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়, এই মুহূর্তে আসলে সদরঘাট বাস টার্মিনালে যাত্রীদের কেমন ভিড় দেখছেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা? তন্ময়, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আমি এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা সহ এই জেলাগুলোর যে মানুষ তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। কর্মব্যস্ততা শেষ করে, আজ বৃহস্পতিবার ছিল একদম সপ্তাহের শেষ কর্মদিবস, সেটি শেষ করে তারা কিন্তু যে নারীর টানে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করছি এখানে। এবং এই কিছুক্ষণ আগে সন্ধ্যায় বিকেলের পর কিন্তু বৃষ্টি হয়েছে, আপনি জানেন। সেই বৃষ্টির কারণে এই যে ঈদযাত্রা মানুষের সেটিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটেছে এই এলাকাটিতে। অন্ততপক্ষে সায়দাবাদে এখন একটু কাদা, পানি, শহর সব কিছু মিলিয়ে কিছুটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এখানকার যাত্রীদের। তবে তারপরেও কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা, বাড়ি ফেরার যে আনন্দ সেটি আমরা চোখে মুখে আমরা খেয়াল করছি। তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে যত ঝাক্কি ঝামেলাই হোক না কেন, ঈদের ছুটিতে যে বাড়ি যাওয়ার আনন্দ, প্রিয়জনের সঙ্গে ঈদ করার যে আনন্দ সেটি কিন্তু একেবারে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই আনন্দের আসলে কোনো একেবারে মাত্রাহীন আনন্দ যেটি বলে। আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানির বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে, হাঁক ডাক শুনছি। বাস মালিক যারা রয়েছে, বাসের শ্রমিক কর্মচারী, তারা বিভিন্নভাবে হাঁক ডাক দিয়ে কিন্তু যাত্রীদেরকে ডাকছেন, তারা নিয়ে যাচ্ছেন বাসে উঠে। তারা যাত্রীরা কিন্তু নিজের যে গন্তব্য সেই গন্তব্যে রওনা হচ্ছেন। এবং বাড়তি ভাড়ার যে বিষয়টি বললেন, আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। ঈদ এলেই যে বাড়তি ভাড়া একটু নেয় সেটি কিন্তু আমরা প্রতি বছরই দেখি, এবারও তার ব্যতিক্রম নয়। অনেকেই বলছিলেন যে নির্ধারিত ভাড়া থেকে 100, 150, 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। সেই বিষয়টি কিন্তু এখানে একেবারে খালি চোখেই সেটা দেখা যাচ্ছে। তবে এই বাড়তি ভাড়া দিয়েও কিন্তু অনেকেই যে বাড়ি ফেরার যে প্রক্রিয়া, সেই বাড়ি ফেরার যে পথ, সেই পথে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। বাসের যে কর্মকর্তা যারা আছেন, যারা বাসের সঙ্গে যুক্ত, তারা বলছিলেন যে রাত যত গড়াবে, সময় যত গড়াবে, ততই কিন্তু আসলে যে বাড়ি ফেরা, ঘরে ফেরার যে যাত্রী, সেই যাত্রীদের চাপ বাড়বে। এই ছিল আসলে সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে ঈদ যাত্রার এই মুহূর্তের সবশেষ খবর। সাজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। বর্ণা, আমরা আসলে ঈদযাত্রার খবর জানছিলাম সহকর্মী সাজিদ আরাফাত, এবং এর আগে আমাদের সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন।
এবারে হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল, তবে আগের ও পরের দিন চলবে পরিবর্তিত সূচিতে। 19 জুন থেকে আবার আগের নিয়মে শুরু হবে মেট্রো চলাচল। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আনোজ জানান, মেট্রোতে কাঁচা বা রান্না করা মাংস এবং পশুর চামড়া বহন করা যাবে না। বিস্তারিত দেখুন কামরুজ্জামান হিমেলের প্রতিবেদনে। ঈদের সময় রাজধানী ঢাকার চিত্র পুরোপুরি পাল্টে যায়। লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যায়, তাই চাহিদাও কম থাকে গণপরিবহনের। কর্মদিবসের মেট্রো রেলের এমন উপচে পড়া ভিড় দেখা যায় না। তবে এ কারণে ঈদুল আজহাকে সামনে রেখে আরেক দফা মেট্রো রেলের সূচিতে পরিবর্তন আনলো মেট্রো রেল। আগে যেখানে পিক অফ পিকে একটি ট্রেন আরেকটি ট্রেন আসার ব্যবধান ছিল 8 থেকে 10 মিনিট, সেখানে ঈদের দিনগুলিতে মেট্রো রেল চলবে 12 থেকে 15 মিনিট পর পর। এই সূচি অনুসরণ করা হবে ঈদের আগের ও পরের দিন। তবে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঈদের ছুটিতে মেট্রো রেল চললেও কাঁচা বা রান্না করা মাংস ও পশুর চামড়া বহন করা যাবে না মেট্রো রেলে। সরকারের প্রজ্ঞাপনে লেখা আছে যেটা কার্যকর হবে 19 জুন 2024 তারিখ থেকে। এটার সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে আমাদের মেট্রো রেলের যে হেডওয়েটা আছে, আমাদের যে শিডিউলটা আছে, এই শিডিউলটা আমরা পরিবর্তন করেছি। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া, তারপরে এটা কুরবানির ছোট পশুও হতে পারে, তার সাথে সাথে কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এগুলি বহন করা যাবে না। বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলনে মেট্রো রেলের ভাড়ার উপর ভ্যাট আরোপের প্রসঙ্গ উঠে আসে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, ভাড়ার উপর 15% কর প্রত্যাহারের বিষয়টি এনবিআরকে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। ভ্যাট মওকুফের জন্য আমরা ডিএমটিসিএল থেকে আমরা একটা লিখেছিলাম চিঠি। সেই চিঠিটা পরবর্তীতে আমাদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটা উপ-আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে আমাদের সচিব মহোদয় এটাকে এনবিআরে এটা করেছেন, অনুরোধ করেছেন এটা ইম্পোজ না করার জন্য। আমরা আশা করি এবং প্রত্যাশা করি সরকার হয়তো যাত্রীদের দিকে খেয়াল রাখবেন। এবং আপনারা সবাই জানেন যে ভ্যাটটা যিনি এটার উপকার ভোগ করেন তাকেই বহন করতে হয়। তা আমরাও এটার পিছনে পারসুয়েশন করে যাচ্ছি। রিজার্ভের চাপ কিংবা ডলারের দাম বেড়ে যাওয়ায় মেট্রো রেল চলমান প্রকল্পে প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মেট্রো রেলের কাজের সঙ্গে ডলারের দামের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের কাজের কোন পর্যায়ে। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। দেশের বাইরের খবর জানাতে চাই। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যে সংশোধন আনার দাবি জানিয়েছে তা আমলে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গেল বুধবার কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এবং এর আগে গাজায় যুদ্ধবিরতির সমঝোতা প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার ঘোষণা দিয়েছিল হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, যুদ্ধবিরতির বিষয়ে হামাস নতুন করে কোনো সংশোধনী আনার দাবি করেনি। এই ছিল শান্তবাজারের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।